এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায় 30 কোটি টাকা দেওয়া হবে। চাকরিটা পেতে খুব ইচ্ছা হচ্ছে? আরো অফুরন্ত সুযোগ সুবিধা আছে, যেমন এখানে কোনো থাকবে না আপনার বস, আপনার যা ইচ্ছে তাই করতে পারেন, আপনার যখন মন চায় আপনি ঘুমোতে পারেন, আর যখন মন চায় আপনি তখন মাছ ধরতে পারেন, যা মন চায় তাই করতে পারবেন। কিন্তু আপনি এখানে সম্পূর্ণ একা থাকবেন। আপনার কাজ থাকবে যে এই লাইট হাউসটির মাথায় ঠিকঠাক ভাবে লাইটটা জ্বলছে কিনা, কখনো নিভে গেলে আবার জ্বালিয়ে দিবেন। ব্যাস, আপনার আর কিছু করতেই হবে না, সারাদিন শুধু পায়ের ওপর পা তুলে ঘুমোবেন। কিন্তু মজার বিষয় হলো, এত সুযোগ সুবিধা থাকার পরেও এটি পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ঙ্করতম কাজ, কারণ এই লাইট হাউসটি ঠিক সমুদ্রের মাঝে স্থাপন করা হয়। এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথে যোগাযোগ করতে পারবেন না এবং কারো সাথে দেখাও করতে পারবেন না। একাত্মিক আপনাকে সবসময় ঘিরে থাকবে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো, এখানে বড় বড় ঝড় হয়। ওই ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মাঝে সমুদ্রের জল ওই টাওয়ারের উপরে এসে পড়ে। এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে। এখন আপনার মনে প্রশ্ন আসবে, এই লাইট হাউসটি সমুদ্রের মাঝে কেন স্থাপন করা হয়? এই লাইট হাউসের কাজই বা কি? আর কেনই বা এই লাইট হাউসের উপর সবসময় নজর রাখতে হয়? আর কেনই বা এই লাইট হাউস কখনো বন্ধ করা যায় না? এই লাইট হাউসের ইতিহাস জানতে হলে আমাদেরকে কয়েকশো বছর পেছনে যেতে হবে। তখন যাতায়াতের জন্য না ছিল কোনো গাড়ি, না ছিল কোনো যানবাহন, তাই বিশাল পথ অতিক্রম করতে একমাত্র উপায়ই ছিল পানিপথ। সেই সময় ক্যানপেস মারিয়া নামক একজন অসাধারণ নাবিক ছিলেন। একবার তিনি ঘুটঘুটে অন্ধকারে সমুদ্রের মাঝে পাড়ি দিচ্ছিলেন, তখন জলের নিচে থাকা পাথরের সঙ্গে জাহাজের ধাক্কা লাগে। সেই সময় জাহাজগুলো তৈরি করা হতো কাঠ দিয়ে, তাই জাহাজের নিচে খুব সহজেই ফাটল ধরে যায় আর জল ঢুকে বেশ ক্ষয়ক্ষতির শিকার হয় জাহাজটা। এই দুর্ঘটনার পর ক্যাপ্টেন কোনো সমাধান খুঁজতে থাকে। তিনি এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যে সমুদ্রের দুর্ঘটনা থেকে আগে থেকেই নাবিকদের সাবধান করতে পারবে। হাজার হাজার বছর আগে সমুদ্রে যখন নাবিকরা পাড়ি দিতে যেত, তখন তাদের সমুদ্রের নিচে থাকা কোনো কিছু সম্পর্কে ধারণা থাকতো না, এমনকি সামনে থাকা রাস্তা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। এমন পথ নির্দেশক দেখানোর জন্য কোনো রকম প্রযুক্তি তো ছিলই না যেটা তাদের রাস্তা চিনতে সাহায্য করতে পারে। মূলত সেই সময় নাবিকদের পাড়ি দেবার জন্য সূর্যের দিকে কিংবা চাঁদের আলোয় তাদেরকে নির্ভর থাকতে হতো। আর এই চলতি পথে আরো দু একটা সমস্যার মুখোমুখি হতে হতো, যেমনটা ক্যাপ্টেন এলিসার সাথে হয়েছিল। একবার ক্যাপ্টেন এলিসা প্রশান্ত মহাসাগরে পাড়ি দিচ্ছিলেন। সেই রাতে এক ভয়াবহ ঝড় হয়, আকাশ ঢেকে যায় কালো মেঘে, তাই তারা প্রচন্ড ঝড়ে রাস্তা হারিয়ে ফেলে। সকাল হতেই তারা দেখতে পায় বিশাল সমুদ্রের মাঝে তারা হারিয়ে গেছে। তখন খাবার জন্য ছিল না কোনো জল, না ছিল কোনো খাবার। খিদে ও তৃষ্ণাতে নাবিকদের অবস্থা খারাপ হয়ে যায়, এমনকি অনেক নাবিক মারাও গিয়েছে। এর ফলে লাইট হাউসের যাত্রা শুরু হয়। মিশরের ভূমধ্য সাগরের পাশেই ছিল আলেকজান্দ্রিয়া। সেখানে শাসক ছিলেন টলেমিয়াস সেকেন্ড ফিলাডেলফিয়া। কিন্তু এই রাজ্যের জন্য তাদের বেশি সমস্যা ছিল অবস্থান। এই ছবিটা ভালো করে লক্ষ্য করুন। এই জায়গাটা দিয়ে প্রবেশের রাস্তা ছিল, এই জায়গাটায় বড় বড় পাথর ছিল। এই শহরে বাণিজ্য করতে আসা জাহাজগুলো যখন এই রাস্তা দিয়ে পার হতো, তখন ওই পাথরগুলির সাথে জাহাজের ধাক্কা লেগে জাহাজগুলি ক্ষয়ক্ষতি হতো, এমনকি কয়েকটি জাহাজ ডুবেও যেত। টলেমিক তখন তার রাজ্যকে রক্ষা করার জন্য সেই সময় বিখ্যাত আর্কিটেক্ট সস্ট্রাসাস অফ সিন্ড্রেসের কাছে ছুটে যায়। তার কাছে এই মুক্তির জন্য প্রার্থনা করে। দুজনে মিলে একটা আইডিয়া বের করেন। তারা জলের ওপর এমন এক দুর্গ গড়ে তুলবে যার ওপরে থাকা আলো সমুদ্রে থাকা জাহাজগুলোকে গাইড করবে, আর সমুদ্রের নিচে পাথর থাকা গুলোকেও আগে থেকে সাবধান করবে। সেই পরিকল্পনা অনুযায়ী সস্ট্রাসাস কাজ শুরু করে দেন। কিন্তু তখন তিনি ভাবতে পারেননি তিনি যা করতে চলেছেন তা পৃথিবী জুড়ে এক অন্যতম সৃষ্টি হয়ে উঠবে, যা পৃথিবী জুড়ে আলেকজান্দ্রিয়া বাতিঘর নামে পরিচিত হবে। আলেকজান্দ্রিয়া সেই বাতিঘরের উচ্চতা ছিল 384 ফুট। এটা পুরোটাই বানানো হয়েছিল সাদা মার্বেল পাথর দিয়ে। লাইট হাউসের মাথার ওপর প্রতিনিয়ত আগুন জ্বলতে থাকতো, যার জন্য এখানে তেল ও কাঠের যোগান দিতে হতো। এমনকি এই বাতিঘরকে পৃথিবীর সপ্তম একটি স্বীকৃতি দেওয়া হয়। শুধুমাত্র এই উচ্চতার জন্য বিখ্যাত নয়, এর ছিল অসাধারণ ডিজাইন। সস্ট্রাসাস এই লাইটটিকে দূর দূর ছড়ানোর জন্য তিনি আয়না ও লেন্স ব্যবহার করেন, যাতে জাহাজগুলি পথ ভুল না হতে পারে।